আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিএল চৌধুরী ইমন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের কোর্স ম্যানেজমেন্ট টিমে আছি। আমাদের আজকের সেশনটি নেবেন নিউটন ভাইয়া। তো উনি একটা সেশনে আছেন অলরেডি। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি, উনি কিছুক্ষণের মধ্যেই জয়েন দিচ্ছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে প্রেজেন্টের ব্যাপারটা গত লেকচারে আমি দিলাম তো। ওইটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আমি আপনাদের কমেন্টে মেসেজ বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, বা আপনারা আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে 25 মিনিটের মতো এটা অ্যাভেলেবেল থাকে। আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেবেন। আমি কি স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিব? আচ্ছা ভাইয়া, অ্যাটেন্ডেন্স দিয়ে একটা সমস্যা হয়, আবার যদি ব্রাউজিং করি আবার নো অ্যাটেন্ডেন্স আপ হয়, আবার পুনরায় অ্যাটেন্ডেন্স ইজ গিভেন আছে, এটা একটা সমস্যা। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। ওটা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মতো থাকে। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন সবাই? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। সরি, একটু লেট করে ফেললাম আর কি। আপনারা কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছেন? না ভাইয়া। কেন, সমস্যা হচ্ছে কোনো? হ্যাঁ, এটা তো এখনো এক্সপায়ার হওয়ার কথা না, এখন 21 মিনিট সময় আছে। একটু ভালো মতো দেখে নিন তো প্লিজ। জি স্যার, এখনো টাইম আছে। টাইম আছে। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি নাকি, কি বলেন আপনারা? জি জি। ওকে, আমি স্ক্রিনটা টেক ওভার করে নিচ্ছি। হ্যাঁ ডিএল। জি। আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। আজকে আমরা আলোচনা করবো ক্লাউড কম্পিউটিং নিয়ে। তোমাদের কারো কোনো আইডিয়া আছে ক্লাউড কম্পিউটিংটা কি? জি স্যার। অনলাইনের মাধ্যমে অন্য জায়গায় কোনো কম্পিউটার সেট আপ করা। সরি, আমি তোমার কথাটা শুনতে পাইনি ক্লিয়ারলি। কেউ একজন বলবে একটু? স্যার, কোন একটা কম্পিউটিং কম্পিউটিং এর দরকার হলে সেটা লোকাল মেশিনে না করে সেটা ইন্টারনেটে একটা সার্ভারে করার পদ্ধতিটাকে হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ওকে, কারেক্ট অ্যান্সার। মোটামুটি অ্যালাইনমেন্ট আছে। আইসিটি একটা বিষয় কি, আইসিটি এত মানে ব্রাঞ্চেস যে পার্টিকুলার একটা ডেফিনেশন দিয়ে কোনো একটাকে পুরোপুরি ক্লিয়ারলি বোঝানো যায় না। নানা রকম ডেফিনেশন, নানা রকম ব্রাঞ্চেস থাকতে পারে। আচ্ছা, তোমরা কেউ কি ক্লাউড কম্পিউটিং এ কাজ করেছো বা করো তোমরা ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং বলতে ওই ক্যানভাসে। হুম, কিছু একটা বলছিলেন। বললাম ক্যানভাসে কাজ করা হয়, ওটা ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, তোমরা কি কেউ কি ক্লাউড কম্পিউটিং করো? কেউ করো না? সিইসি তে পড়ো? স্যার, কেউ মনে করে না। কেউ করে না, না? আচ্ছা, ফাইন। আচ্ছা, তোমাদের জিমেল অ্যাকাউন্ট আছে কয়জনের? হ্যান্ড রেজ করো তো। স্যার, আমরা যে এই যে জিমেল ইউজ করছি এবং আমরা যে বিভিন্ন স্টোরেজ গুলো ইউজ করি অনলাইনে, এগুলোই তো ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, আমি তো সেটা শুনতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা সবাই ক্লাউড জি কম্পিউটিং স্যার, আমরা সবাই ইউজ করি। সবাই করো, কেউ নেই শুধু তোমরা সিইসি না, নন সিইসি এবং ক্লাস 5-6 এর একটা শিক্ষার্থী, সেও ক্লাউড কম্পিউটিং করে। কিন্তু নামটাকে আমরা খুব ভয় পাই। এই ক্লাউড কম্পিউটিং মানে কি না কি বিশাল ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে, সেটাকে আমরা ভয় পাই। থ্যাংক ইউ, তোমাদের অনেক হ্যান্ড রেজ করেছো। তোমরা যারা, আমি সরি, যারা জিমেল ব্যবহার করছো বা ইমেল এই ধরনের ইমেল ব্যবহার করছো, তারা
তুমি যখন ইউটিউব ব্যবহার করছো তখন তুমি ক্লাউড কম্পিউটিং করছো, তুমি যখন ফেসবুক ব্যবহার করছো তখন তুমি ক্লাউড কম্পিউটিং করছো, তুমি যখন গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল নামাচ্ছ বা লিখতেছো, বা গুগল ড্রাইভে, গুগল ডক্সে বা গুগল এক্সেলের মাধ্যমে, পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমরা কোনো ডকুমেন্ট তৈরি করছো, তোমরা ক্লাউড কম্পিউটিং করছো। তোমরা যখন অনলাইনে গেমস খেলছো তখন তোমরা ক্লাউড কম্পিউটিং করছো। তো ক্লাউড কম্পিউটিং যে তোমার জন্য নতুন তা না, ক্লাউড কম্পিউটিং তোমার জন্য পুরাতন। বাট তুমি হয়তো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা বুঝতে না বা জানতে না। সেটাই হচ্ছে আমরা এখানে আজকের সেশনে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো নর্মালি আমরা ইমেল করার জন্য কি করি? একজন বলো তো, ইমেল আমরা চেক করার জন্য কি করি? ইমেলটা কি আমার কোনো মোবাইলে বা ল্যাপটপে কি সব ইমেল গুলো সেভ করে বা রাখা আছে? না স্যার। না, আমরা প্রথমে ইন্টারনেট কানেকশনটা নিশ্চিত করি, তারপরে আমরা গুগলে গিয়ে ইমেল বা জিমেলে সার্চ করে সেখানে আমরা লগ ইন করে ঢুকি। লগ ইন যখন করছো তখন লগ ইনটা করে তোমার ফাইল লগ ইন করা মাত্রই তুমি তোমার নিজস্ব প্রোফাইল পেয়ে যাচ্ছ, তুমি তোমার ইমেল গুলো পেয়ে যাচ্ছ, কোনগুলো সেন্ড করেছো, কোনগুলো ইনবক্স রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছ, তাই না? এগুলো আসতেছে কোথায় থেকে? জি স্যার। গুগল ড্রাইভ, গুগলের সার্ভার থেকে। গুগলের সার্ভার থেকে, এক্স্যাক্টলি। এই যে গুগলের সার্ভার থেকে আমরা ডকুমেন্ট গুলো আনছি, আবার আমরা একটা ইমেল পাঠালাম, ইমেল গুলো আবার চলে গেল সে সার্ভারের মাধ্যমে, এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। স্যার এটা একটা ভার্চুয়াল কম্পিউটার যেখানে ডাটা স্টোর করে রাখা হয়। হ্যাঁ, ওইটা একটা পার্ট, ডাটা স্টোরেজ একটা পার্ট, তাই না? পুরো ব্যাপারটাই নিয়ে হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে? তুমি যে এই যে জিমেলে তুমি অ্যাক্সেস করতেছো, সেই অ্যাক্সেসটাও ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, তোমাদেরকে দুইটা উদাহরণ আমি একটু বলি বোঝার সুবিধার জন্য আর কি। এটা বোঝার জন্য তোমরা তখন বুঝবে যে এই ধারণাগুলো কিভাবে আমাদের জন্য হলো। তোমাদের মধ্যে কেউ কি সরকারের যে প্ল্যানিং কমিশনের নাম শুনেছ? প্ল্যানিং কমিশন, প্ল্যানিং মিনিস্ট্রি, আগারগাঁওতে একটা অফিস আছে যেটা যে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের উল্টা দিকে লাল রঙের ছোট ছোট 3 তলা 4 তলা বিল্ডিং গুলো, মোট 20টা বিল্ডিং আছে এখানে। পরিকল্পনা মন্ত্রণালয় নাকি? পরিকল্পনা মন্ত্রণালয়, হ্যাঁ, প্ল্যানিং কমিশন এটাকে বলা হয়, পরিকল্পনা কমিশন। আচ্ছা, এখানে আমি যখন ইউএনডিপির একজন কনসালটেন্ট ছিলাম 2007-8 সালের দিকে, তখন এখানে একটা ডেটা সেন্টার, তুমি তো ডেটা সেন্টার জানো তাই না? তুমি তো আইসিটি সিইসির স্টুডেন্ট, তুমি এগুলো খুব ভালো করে বুঝবে। ডেটা সেন্টার বসানোর জন্য উদ্যোগ হলো, কারণ ওই প্ল্যানিং কমিশনের ভিতরে সরকারের 3টা মন্ত্রণালয় আছে, সেখানে ডেটা সেন্টার লাগবে তাদের বিভিন্ন কাজের জন্য, খুব ইম্পর্টেন্ট কাজ। যে কাজগুলো আমি এখন ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাচ্ছি না, বাট খুব ইম্পর্টেন্ট কাজ, রাষ্ট্রীয় বিষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট কাজ। এবং আমরা ইউএনডিপি থেকে ওটা অ্যাসেস করে দেখলাম যে হ্যাঁ, তাদের জন্য প্রয়োজন। তো 10 কোটি টাকা খরচ করে আমরা একটা ডেটা সেন্টার বসাই দিলাম ওখানে। এখন 19 নম্বর বিল্ডিং এর নিচতলাতে এখনো এটা আছে ডেটা সেন্টার। এটা একটা কাজ করলাম। এই কাজটা করার পরপরই সরকারের তখন শিক্ষা মন্ত্রণালয়ে একটা উদ্যোগ নিল যে তারা যে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট গুলো দিবে, এগুলো তারা অনলাইনে দিবে এখন থেকে। প্রথমে তো শুরু হলো এসএমএস এর মাধ্যমে। তোমরা তো সেই দিনগুলো দেখো না, আমরা একসময় দেখেছি। আমরা আমাদের এসএসসি রেজাল্টের জন্য, আমি অনেক আগে শিক্ষার্থী, তো এসএসসি রেজাল্টের জন্য স্কুলের মাঠে গিয়ে বসে আছি। 4টা-5টা বেজে গেছে, রেজাল্ট এখনো আসেনি। সকালে রেজাল্ট 11টায় ডিক্লেয়ার হয়েছে। রেজাল্ট আমাদের অফিসের কেরানি যিনি আছে, স্কুলের কেরানি, সে গেছে বোর্ডের রেজাল্ট আনতে। সে রেজাল্ট নিয়ে আসবে, রেজাল্ট নিয়ে আসলে নোটিশ বোর্ডের রেজাল্ট টাঙানো হবে, তারপর আমরা রেজাল্ট দেখব। তো 4টা-5টা পর্যন্ত স্কুলের মাঠে বসে অপেক্ষা করছি কখন কেরানি আসবে, কখন নোটিশ বোর্ডে লাগাবে, তখন আমরা দেখবো। তো তারপর সেই জায়গা থেকে চলে আসছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা। এসএমএস এর মাধ্যমে আমরা এসএমএস পাঠাচ্ছি, একটা পাঠাচ্ছি আসতেছে না, আরেকটা পাঠাচ্ছি আসতেছে না, সার্ভার বিজি, ইত্যাদি ইত্যাদি নানা ইস্যুস হয়, তাই না? এগুলো শুরু হলো। এখন তো অনলাইনে পুরো প্রক্রিয়া, তোমরা আইসিটি, তোমরা যেহেতু সিইসি, তোমরা এগুলো খুব ভালো করে বুঝবে। এই পুরো প্রক্রিয়াটা একটা ইভ্যালুয়েশনের মাধ্যমে দিয়ে গেছে। এটা তো একদিন এইভাবে আসেনি, ইভ্যালুয়েশনের মাধ্যমে গেছে। তো আমরা যখন এটা করতে গেলাম তখন দেখলাম যে তাদের জন্য যখন এই ক্লাউড কম্পিউটিং কনসেপ্ট নেয়, তাদের নিজস্ব সার্ভার, নিজস্ব ডেটাবেস, নিজস্ব অ্যাপ্লিকেশন, নিজস্ব লোকবল, সবকিছু দিয়ে তারা করবে। তো এই ডেটা সেন্টার বসাতে হলে মনে করো অন্য দিন ঢাকা বোর্ডের যে তাদের ওয়েব পোর্টালটা আছে, যেটা দিয়ে তাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, সেটা হয়তো অন্যান্য দিন এভারেজে 50 জন ইউজার হিট করে। আর রেজাল্টের দিন হিট করবে 1 লাখের উপরে কনকারেন্ট ইউজার। পার্থক্যটা দেখো, মানে 50 জন আর কোথায় 1 লাখ কনকারেন্ট ইউজার। এবং এটা হয়তো এসএসসি পরীক্ষার দিন
এই ঘটনাটা ঘটবে, আর এইচএসসি রেজাল্টের দিন এই ঘটনাটা ঘটবে। মানে দুইটা পার্টিকুলার ডেতে, পরীক্ষার পরের দিনও একটু থাকে ব্যস্ততা, পরের 2-3 দিন আরো ব্যস্ত থাকে, বাট সংখ্যাটা তো বড় না। বাট রেজাল্টের দিনটাই এবং পার্টিকুলার কিছু টাইমেই এগুলো হিটটা অনেক বেড়ে যায়। এখন আমাকে যখন একটা সার্ভার বসাতে হবে, যে সার্ভারটা তো ওইটাকে মাথায় রেখে দেখা হবে যে সারা বছরে কোনো সময়তে তোমার বেশি ইউজার আসতে পারে কিনা। তো দেখা গেল বছরে ওই 2 দিন ইউজার আসবে, এবং ওই ইউজারের জন্য অ্যাক্সেস করার জন্য যেই ক্যাপাসিটির সার্ভার লাগবে, মানে যেই হাই র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক ক্যাপাসিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, স্পিড, এগুলো যেরকম লাগবে বছরের অন্য দিনগুলো তার 1000 ভাগের 1 ভাগ। তার মানে মাত্র 2টা দিনের জন্য আমার অনেক হাই কনফিগারেশনের সেট আপ দিতে হচ্ছে, বাকি দিনগুলোর জন্য আমার কিন্তু এটা প্রয়োজন নাই। এবং এটা করতে হয়েছে একসময়, আমরা করেছি এগুলো আমরা না, শুধু সারা পৃথিবীর মানুষই করেছে। কিন্তু এই জায়গাটা থেকে উত্তরণের জায়গা চলে এসছে, এবং ওই সময় তো আমরা এগুলো ভাবতাম যেগুলো থেকে কিভাবে আমরা আরো বেটার হইতে যেতে পারি। মাত্র 2টা দিনের জন্য, বছরে 2টা দিনের জন্য প্রায় যেখানে 10 কোটি টাকা দিলে কাজ হয়ে যেত, সেখানে আমাদের প্রায় 200 কোটি টাকার মতো ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করতে হয়েছে। তো চিন্তা করে দেখো কত হিউজ অ্যামাউন্ট আমাদেরকে চিন্তা করতে হয়েছে শুধু 2টা দিনকে এক্সট্রা ভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওই এক্সট্রা এফোর্টটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, সেই জায়গাটা ক্লাউড কম্পিউটিং আমাদের শেখাচ্ছে বা দেখাচ্ছে। তো প্রথম স্লাইডটা দেখলা, এখন দ্বিতীয় স্লাইডটা একটু দেখছো ক্লাউড কম্পিউটিং ব্যাপারে। মোটামুটি সবাই এখন একটু মোটামুটি আমরা বুঝে গেছি। ইমেল, আমি যখন জিমেল ব্যবহার করছি তখনই আমি কিন্তু ক্লাউড কম্পিউটিং করছি। আমি অনলাইন স্টোরেজ গুগল ড্রাইভে বা ড্রপ বক্সে বা অন ড্রাইভে আমি যখনই কোনো ডেটা রাখছি বা অ্যাক্সেস করছি তখনই আমি কিন্তু ক্লাউড কম্পিউটিং করছি। স্ট্রিমিং সেবা, নেটফ্লিক্স, যারা আমরা সিনেমা টিনেমা দেখি, ইউটিউব দেখি, তারা আমরা তখনই ক্লাউড কম্পিউটিং করছি। সোশ্যাল মিডিয়া যেগুলো ইউজ করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, যেগুলো বলি না কেন সবই ক্লাউড কম্পিউটিং। অনলাইন অফিস টুল, অনলাইনের মাধ্যমে আমরা যখন গুগল ডক্সে কাজ করি, বিশেষ করে যখন আমরা গুগল ড্রাইভে বা ড্রপ বক্সে ফাইল রেখে ওখানে ফাইল ওপেন করে কাজ করি, তখনই আমরা কিন্তু অনলাইন টুলস গুলোকে ইউজ করছি। গেমিং গুলো তো যারা গেমিং করে, তোমরা তো খুশি, গেমিং যারা করে তারা এগুলো দেখো, তারাও কিন্তু অনলাইন গেমিং যেগুলো করছে তারাও কিন্তু ক্লাউড কম্পিউটিং করছে। আর এখানে মোট 6টা সেবা কথা বলেছে। আরেকটা সেবা এখানে আমি অ্যারো দিয়ে রেখেছি, বলিনি, কিন্তু তোমাদেরকে যে পিডিএফ ফাইলটা দেওয়া আছে ওখানে বলা আছে। কেউ কি বলতে পারবে আমাকে ওইটা কি? পিডিএফ বইটা কি আছে তোমাদের কাছে? ডাউনলোড করেছো? স্যার ওইটা ভিডিও ভিডিও কনফারেন্সিং, কনফারেন্সিং। যারা যেমন জুম, মাইক্রোসফট টার্ম, গুগল মিট। হ্যাঁ, এই যে আমরা এখন যেটা করছি এটাও তো একটা অনলাইন কনফারেন্সিং, তাই না? ভিডিও কনফারেন্সিং। তো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ক্লাউড কম্পিউটিং। এই গুগলের এই মিট আছে আরেক সার্ভারে, আমি ওখানে অ্যাক্সেস করেছি, তোমাকে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কগুলো তুমি অ্যাক্সেস করতে, সবাই কিন্তু অ্যাক্সেস করতেছে ওখানেই। ধরে নিচ্ছি সার্ভারটা তো সিঙ্গাপুরের সার্ভারে আমরা সব অ্যাক্সেস করছি, বাট কথা বলতেছি ঢাকার এই আশপাশে বা বাংলাদেশে এর মধ্যে, সীমানার মধ্যে, তাই না? সো এই ক্লাউড কম্পিউটিং এর ব্যবহারগুলো যদি দেখি, আমরা যে ব্যবহারের জায়গাগুলো আছে, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমরা এখন ক্লাউড কম্পিউটিং ব্যবহার দেখছি না। এই ক্লাউড কম্পিউটিং এর সাথে তোমরা কিন্তু কেউ আমাদের নিজস্ব লোকাল নেটওয়ার্ক যেগুলো থাকে, লোকাল নেটওয়ার্কে যে অ্যাপ্লিকেশন গুলো চলে, সেগুলোকে সেগুলোকে কম্পেয়ার করবা না। সেগুলোকে মিলাতে গেলে কিন্তু বিপদ পড়বে। আমি কি বুঝতে পেরেছি? মনে করো একটা অফিসের একটা অ্যাপ্লিকেশন চলে, অ্যাটেন্ডেন্স। এটা শুধুমাত্র কোনো ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড না, কিছু না, এটা সার্ভারের সাথে কানেক্টেড। আইসা আমি থাম দিলে আমার থামটা মেশিনটা রিড করে, মেশিনটা থেকে রিড করলে মেশিনের ডাটাটা থাকে, এই ডাটাটা এসে কি করে পেন ড্রাইভ যে ডাটাটা নিয়ে গিয়ে আমার সার্ভারে দিয়ে দেয়। সার্ভার থেকে অ্যাটেন্ডেন্স দেখি, আমি আমার অফিসের পিসিতে বসে পার্টিকুলার একটা অ্যাড্রেসের অ্যাক্সেস করে আমি এই অ্যাটেন্ডেন্স ডাটাটা দেখি। ওইটা কিন্তু ভিন্ন, ওটা কিন্তু ক্লাউড না, ওটা তোমার সার্ভারে তুমি ডাটা রাখতেছো, তোমার নিজস্ব সার্ভারে, তোমার নিজস্ব সিস্টেমসে, ঠিক আছে? ওটা কিন্তু ক্লাউড না। তোমার যদি নিজস্ব ওয়েব মেল অ্যাকাউন্ট থাকতো, যেটা ওয়েব মেল না, শুধু মেল অ্যাড্রেস থাকতো, যেটা তোমার নিজস্ব সার্ভার আছে, নিজস্ব ডেটাবেস মেনটেন করা হয়, নিজস্ব জায়গায় মেনটেন করা হয়, তাহলে সেটা তোমার জন্য হতো। জিমেল বা এগুলো করলে, আউটলুক দিয়ে অনেকে করে, অনেক ক্ষেত্রে বাংলাদেশে করে এই ধরনের কাজ, কিন্তু জিমেল যেটা আছে বা ইয়াহু বলি, এগুলো কিন্তু কোনোটাই তোমার প্রাইভেট না, এগুলো সব পাবলিক ইমেল সেবা বা ক্লাউড ইমেল সেবা। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? জি স্যার। ওকে, আমি তাহলে পরেরটাতে যাই। এই জায়গাটা একটু দেখো, একটু খেয়াল করে।
তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট জায়গা এগুলো আর কি। হ্যাঁ, সো প্রতিটা বিষয়তে কি হয়, এখানে সার্ভার ভিত্তিক স্টোরেজ থাকবে, এখানে একটা সার্ভার ভিত্তিক স্টোরেজ থাকবে, যে স্টোরেজে সমস্ত কিছু গিয়ে জমা হবে। এবং এই জমাটা যে হবে, এই ডাটাটা যেটা থাকবে, মনে করো এখন তোমার পিসিতে, তোমার ব্যক্তিগত পিসিতে বা তোমার মোবাইলে যে ডাটাগুলো আছে, এই ডাটাটা তুমি যেভাবে সিকিউর পাচ্ছ, মানে এটা তো অ্যাকচুয়ালি তোমার মোবাইল থেকে যদি কেউ ডাটা অ্যাক্সেস করতে চায়, তাহলে তাকে মোবাইলটা পেতে হবে, হাতে পেতে হবে, না হলে তো সে মোবাইলটা অ্যাক্সেস করতে পারছে না, তাই না? সে ডাটাটা পাচ্ছে না। কিন্তু যখন আমি অনলাইনে কিছু রাখছি, তোমার ড্রপ বক্সে তুমি রেখেছো, তোমার গুগল ড্রাইভে তুমি ডাটা রেখেছো, সেটা থেকে তুমি কি করতে পারছো, তুমি চাইলে কাউকে অ্যাক্সেস দিতে পারছো, কাউকে অ্যাক্সেস নাও দিতে পারছো, সেই ডাটা কন্ট্রোলটা তোমার কাছে আছে। তার মানে কি বোঝাচ্ছে, যে তুমি চাইলে তোমার অ্যাক্সেস গুলোকে তোমার মতো করে তুমি কাউকে দিতে পারো, কাউকে নাও দিতে পারো, এবং সেটা তুমি তোমার মতো করে দুনিয়ার যে কোনো জায়গাতে গিয়ে তুমি সেটা চাইলে অ্যাক্সেস করতে পারো, যেখানে ইন্টারনেট কানেকশন তুমি পাবে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে তোমার ডেটা সিকিউরলি তোমার জায়গা মতো আছে, তোমার পারমিশন ছাড়া বা তোমার কন্ট্রোল ছাড়া এটা কোথাও নেই। তো ডাটা সিকিউরিটির দিক দিয়ে কোনো রকম টেনশনের কিছু জায়গা নেই। পাশাপাশি ডাটা ব্যাকআপ এবং রিস্টোর, এই ব্যাকআপ এবং রিস্টোর গুলো এই সার্ভার ভিত্তিক স্টোরেজে অটোমেটিক্যালি হয় এবং হবে। তো তোমার এই ডাটা সার্ভার ভিত্তিক স্টোরেজ যেগুলো আছে, সেটা নিয়ে ক্লাউড স্টোরেজ, সার্ভার ভিত্তিক স্টোরেজ, ক্লাউড স্টোরেজ, এটা নিয়ে তোমার কোনো চিন্তা করার কোনো টেনশন নাই। তারপর স্কেলেবিলিটি, স্কেলেবিলিটি কিরকম? এই স্টোরেজে হইলো, এখন মনে করো ওই যে যেটা আমি উদাহরণ দিলাম রেজাল্টের ব্যাপারটা, আমার শিক্ষা বোর্ডগুলোর প্রতিদিন হয়তো বাংলাদেশে যে 8টা-9টা শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ড হয়তো প্রতিদিন তাদের ওয়েবে, তাদের ওয়েব পোর্টালে অ্যাক্সেস করে কনকারেন্ট ইউজার থাকে 20 জন 200-300 হবে সর্বোচ্চ, হয়তো 300 কনকারেন্ট ইউজার থাকে, বাট রেজাল্টের সময় এটা 3 লাখও পাস করবে। তো তখন তোমার এই যে 300 থেকে 3 লাখে সুইচ করলো, এই স্কেলেবিলিটিটা হুট করে বেড়ে যাওয়া, নিজেকে ক্যাপাসিটি বাড়িয়ে নিয়ে আসা, এটা কিন্তু সহজে সম্ভব না। বাট ক্লাউড ভিত্তিক যে স্টোরেজ গুলো আছে, সেটাতে খুব সহজে আমরা এই স্কেলেবিলিটি গুলো করতে পারি, সেটা করার মতো সুযোগ বা ক্যাপাসিটি গুলো থাকে। হ্যাঁ, এটা যে হুট করে বললে হয়ে যাবে তা না, আগে থেকে তাদের সাথে একটা কমিউনিকেশন করে রাখতে হয়, জানা রাখতে হয় যে এরকম ব্যাপার আছে, এই আমি ওই ডেটে ওই সময়গুলোতে আমার র্যাম এত বাড়াতে চাচ্ছি, আমার প্রসেসর এত করতে চাচ্ছি, আমার স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ এত হবে, এক্সটার্নাল স্টোরেজ এত হবে, ইন্টারনেট স্পিডটাকে আমাকে বাড়াই দিতে হবে, তো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো থাকতে পারে। অন ডিমান্ড সার্ভিস থাকবে, ওই যে যেটা বললাম যে অন ডিমান্ড সার্ভিস, আমার এই মানে এটা যে আমার ঈদের দিনে সার্ভিস দেওয়া যাবে না, ঈদের দিনও সার্ভিস প্রয়োজন লাগবে, আমার রাত্রে 3টা বাজে বলে কোনো কথা নেই, বা ঈদের দিন বলেও কোনো কথা নেই, ক্রিসমাস ডে বলে কোনো কথা নেই, যখনই আমার প্রয়োজন হবে তখনই সে আমাকে সার্ভিস দিতে বাধ্য। এবং সার্ভিসটা বাধ্য শুধু এরকম না, আমার যেরকম ভাবে রিসোর্স লাগবে সেভাবে রিসোর্স দিই, ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করবে, আর রিসোর্স শেয়ারিংটা নিশ্চিত করবে। তোমরা এই জিনিসগুলো মোটামুটি সবাই জানো, এগুলো তোমাদের জন্য নতুন কিছু না, তোমরা জানো। বাট বাদিকের স্ক্রিনটা যদি দেখো, যেটা আর্কিটেকচারটা বলা হচ্ছে, যে কথাটা তোমরা বুঝলা, এটার বেসিসে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে এটুকু বলো। রিসোর্স শেয়ারিংটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা কেউ বলতে পারবে আমাকে একটু? তোমরা কি শুনতে পাচ্ছ? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, রিসোর্স শেয়ারিংটা কি হয় একটু বলতে পারবে কিছু আমাকে? যেমন আমরা আমি যেমন গুগল ড্রাইভে কিছু রাখলে বা এগুলা যে লিংক গুলো আমরা শেয়ার করি, বা আমরা যে ইউটিউবে ভিডিও গুলো দেখি, সেগুলো লিংক গুলো যে আমরা বিভিন্ন মানুষকে শেয়ার করতে পারি, সেরকম কিছু। ডেফিনেটলি, এটা হচ্ছে একটা সফটওয়্যার রিসোর্স, বা তুমি তোমার বিভিন্ন রকমের তথ্যগুলোকে রিসোর্স শেয়ার করছো। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিংটা বুঝো? হ্যাঁ বুঝি। বলো তো একটু কি? যেমন আমি মানে একটা সার্ভার, আমার সার্ভার আছে, সার্ভারে মানে র্যাম রোম এগুলো ব্যবহার করতে দেওয়া, এগুলোই আর কি। ভেরি গুড। এই আর কি হতে পারে? বা প্রসেসর, এগুলো ব্যবহার করতে দেওয়াই আর কি, মানে রিসোর্স শেয়ারিং মূলত। মানে এগুলোকে রিসোর্স বলা হচ্ছে এবং এগুলো শেয়ার করারই রিসোর্স শেয়ারিং। ওকে, গুড। মানে এগুলো তো মানে আমাদের সিস্টেমের রিসোর্স। আরেকটা উদাহরণ হতো প্রিন্টার, যেটা তুমি ফিজিক্যালি দেখতে পাচ্ছ, তাই না? ওই র্যাম শেয়ার হচ্ছে বা শেয়ার হচ্ছে, এটা তো একটু দেখতে অসুবিধা হয়, বাট প্রিন্টার তুমি নিজে শেয়ার করে দেখতে পারো।
আমার যদি ইন্টারনেট কানেক্টিভ এবং ক্লাউডে অ্যাক্সেস থাকে, আমি এখান থেকে বসে কিন্তু চিটাগং এর আমার এক অফিসের যদি আমার সেই অ্যাক্সেস থাকে, আমি চিটাগং অফিসে প্রিন্ট দিতে পারবো। এটা কি পারবে নাকি না পারবে না? এটা পারা যাবে। তাহলে ওই প্রিন্টারটা থাকাতে আমি রিসোর্সটাকে শেয়ার করতে পারলাম, আমারটা প্রিন্ট হয়ে গেল। জি যেটা আমরা বাসাতে করি, কি এখন বাসাতে কি হয়, ব্লুটুথ একটা প্রিন্টার লাগায়, যে ব্লুটুথ দিয়ে কানেক্ট থাকে, যে কেউ ল্যাপটপ থেকে প্রিন্ট দিচ্ছে, কেউ ট্যাব থেকে প্রিন্ট দিচ্ছে, কেউ মোবাইল থেকে প্রিন্ট দিচ্ছে না? দিচ্ছি। জি তো ওইটা তো একটা রিসোর্স আছে, রিসোর্সটাকে সবাই শেয়ার করতেছে, কারোর সাথে ফিজিক্যালি কানেক্টেড না, মানে কেবল দিয়ে আমরা কানেক্ট করে রাখতাম, এখন সেই কানেকশনটা করে রাখতে হয় না, তাই না? জি তো এটা তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। তো এই ডায়াগ্রাম দুইটা দেখে বা আর্কিটেকচারটা দেখে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কোনো না, বুঝতে পারছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি নোট করে রাখতে পারো, প্রয়োজনে আমি ক্লাসটা শেষ করলে, মানে এইটুকু আমার প্রেজেন্টেশনটা শেষ হলে তারপর আমি তোমাদেরকে সুযোগ দিব তোমাদের কথা বলার জন্য আর কি। ওকে আচ্ছা, ওকে। ক্লাউড আছে, আমরা ক্লাউড যখন বলি, ক্লাউড 3 ধরনের ক্লাউড হয়, একটা প্রাইভেট, একটা পাবলিক, একটা হাইব্রিড। এবং বাঁদিকে স্ক্রিনটা যদি দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে একজন দাঁড়িয়ে আছে, এখানে তার সামনে হাইব্রিডও আছে, প্রাইভেট আছে, পাবলিক আছে। সে এখন কোন দিকে যাবে? এবং তোমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো, তোমাদের জন্য এটা একটা বড় একটা কনসার্ন হবে যে তোমরা কখন কোনটা চুজ করবা। কেউ কি আমাকে বলতে পারবে কখন প্রাইভেটটা করব, কখন পাবলিকটা করব, কখন হাইব্রিডটা করব? যে সমস্ত ক্ষেত্রে অনেক বেশি নিরাপত্তা দরকার স্টোরেজের, মানে স্টোরেজ থেকে কোনোভাবে যেন কেউ অ্যাক্সেস করতে না পারে, সেক্ষেত্রে প্রাইভেট ক্লাউডটা ব্যবহার করা উত্তম, মানে খুব বেশি সিকিউর কোনো তথ্য রাখার জন্য, এই আর কি। আর যেটা খুব হ্যাঁ, আর যেখান থেকে মানে মোটামুটি হ্যাক হলে স্টোরেজ সমস্যা নাই বা ডাটা চুরি হলে টুকটাক সমস্যা নেই, সেক্ষেত্রে পাবলিক ক্লাউডটা ব্যবহার করা যেতে পারে। মানে খুব বেশি খুব বেশি ইম্পর্টেন্ট না এটা, মানে চুরি হলেও যাতে সমস্যা না হয়, এই আর কি। এবং এই দুটোর মাঝখানে যেটা কাজ করে সেটা হলো হাইব্রিড ক্লাউড নরমালি। আচ্ছা, সো থ্যাংক ইউ তোমাকে। তোমার নামটা কি? শেখ আল নাহিয়ান। শেখ আল নাহিয়ান, তোমাকে অনেক ধন্যবাদ। আর ওয়েলকাম। কেউ কি কিছু অ্যাড করতে চাও? নাহিয়ান যা বললো তার সাথে কি কেউ কি আর কোনো কিছু অ্যাড করতে চাও? ওকে, আমি এখন তোমাকে একটা প্রবলেম বলে আমাকে একজন উত্তর দিবে যে তুমি কোনটা করবে। তোমার একটা ব্যাংকের অ্যাপ্লিকেশন আছে, ব্যাংকের অ্যাপ্লিকেশনটা তুমি চালাবে, তো তোমাকে বলা হলো তুমি ক্লাউডে এটাকে নিয়ে যাও। তো এখন তুমি ক্লাউডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তুমি মনে করো যে এই মানুষটার মতো দাঁড়িয়ে আছো, প্রাইভেটও সুযোগ আছে, পাবলিকও সুযোগ আছে, হাইব্রিডের সুযোগ আছে। এবং তিনটা সুবিধা অসুবিধা কি ম্যানেজমেন্ট বললো আমাদেরকে সংক্ষিপ্ত করে এনে আপনারা আমাদেরকে জানান, খরচের জায়গাটা কি আছে, সিকিউরিটি জায়গাতে কি আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো মেনে। তো তুমি কোনটা যাবে? ব্যাংকের ক্ষেত্রে প্রাইভেট ক্লাউডই প্রাইভেট হবে। স্যার আর কেউ? হাইব্রিড, স্যার কস্টে হিসাব করলে পাবলিক ক্লাউড। স্যার হাইব্রিডে যাবো স্যার। তোমার একটা ব্যাংকের মূল জায়গাটা কি? নিরাপত্তা, মানে তথ্য চুরি যাতে না হয়, বা এটাই মানে বেশি ইম্পর্টেন্ট। ওকে ফাইন। কারণ তথ্য চুরি হয়ে গেলে সে তো মানে বা অ্যাক্সেস, ক্লাউডের অ্যাক্সেস যদি নিয়ে নেয় তাহলে তো যে কেউ একজন এটিএম বুথ থেকে মানে টাকা তুলে নিয়ে যেতে পারে। আচ্ছা, এই স্যার প্রাইভেট ক্লাউড হচ্ছে মেইনটেনেন্স এর ইস্যু থাকে, এদিকে পাবলিক ক্লাউডে যেমন AWS Azure এরা হচ্ছে অনেক পে অ্যাজ ইউ গো মডেলে অনেক বেশি নিরাপত্তা দিয়ে মানে ডেটা সিকিউর রাখতে পারে। সো আই গেস পাবলিক ক্লাউড মানে যারা ভালো সেবা দেয় যেমন AWS Azure তাদের থেকে না বেটার হবে। ওকে ফাইন। এই দেখো তোমাদের মধ্যে কিন্তু তিনটা গ্রুপ হয়েছে, একজন বলতেছে প্রাইভেটে যাওয়া প্রয়োজন, একজন বলছে হাইব্রিডে হলে বেটার হয়, আরেকজন বলছে পাবলিকে গেলে বেটার হয়, তাই না? জি, ইন্টারেস্টিং না? তিনটাই কিন্তু তোমরা বলতেছো। এখন এটা যেন আসলে কোনো একটা মানে ব্যাংক হলে যে এটাই করতে হবে এটা কোনো নির্দিষ্ট কোনো কথা নেই। ব্যাংকে তোমাকে তখন দেখতে হবে যে কস্ট যেমন ব্যাপার আছে, তবে তোমাকে সিকিউরিটি কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, ওই যে বললো
অ্যাজ ইউ গোতে পে অ্যাজ ইউ গোতে কিছু সাপোর্ট পাওয়া যায়, কিন্তু তারপরে ওখানে কিছু কনসার্ন থাকে। হ্যাঁ, ওইটা তুমি প্রাইভেটও পাবা, হাইব্রিডও পাবা। তো আমি বলবো যে ব্যাংকিং এর জন্য, ব্যাংকিং এর সফটওয়্যার যেখানে ফাইন্যান্সিয়াল ডেটা এবং এগুলো খুবই সেন্সিটিভ ডাটা, ডেটা তো অনেক ধরনের ডেটা থাকে তাই না, প্রাইভেট জি। ডাটা অনেক ধরনের ডাটা থাকে, কিন্তু ফাইন্যান্সিয়াল ডাটা খুবই সেন্সিটিভ ডাটা। তোমার কাছে যদি এখন যদি 1000 জায়গায় যদি এখন 1 লাখ হয়ে যায়, তুমি বাধ্য ওই অ্যাকাউন্টে হোল্ডারে 1 লাখ টাকা দিতে। আর অ্যাকাউন্টে যদি 1000 টাকা থাকে নর্মালি, কিন্তু বাট সিস্টেম দেখাচ্ছে 1 লাখ, তুমি কিন্তু বাধ্য 1 লাখ টাকা, সে কিন্তু চাইলে 1 লাখ টাকা তুলে ফেলতে পারবে, তোমার কোথাও গিয়ে তুমি টাকা আটকাতে পারবে না। তার মানে কি এই জায়গাগুলো কিন্তু তোমাকে সিকিউর করতে হবে, কেউ যেন ম্যানিপুলেশন করতে না পারে। তাহলে আমি ওই জায়গাটা থেকে বলবো এই জায়গা থেকে পাবলিক থেকে তুমি একটু সরে আসি, পাবলিক থেকে সরে যায়, তাহলে আসি প্রাইভেট আর ক্লাউড হাইব্রিড। তাহলে আমি কোনটা করবো? তাহলে এখন পাবলিক করলে যে করা যাবে না কোনো কোম্পানির এগুলোকে, প্ল্যাটফর্ম গুলোকে, তা না, কিন্তু আমি বলবো যেহেতু ফাইন্যান্সিয়াল ডাটা এবং এটা খুব সিকিউর করা প্রয়োজন, একদম হাইলি ম্যানিপুলেশনের থেকে সর্বোচ্চ লেভেলের সিকিউর করা প্রয়োজন, সেক্ষেত্রের জন্য যদি অ্যাকচুয়ালি পাবলিক ক্লাউডের কাছে গেলে তারাও বলবে যে তুমি এটা প্রাইভেট ক্লাউডে করে আসো, প্রাইভেট বা হাইব্রিডে তুমি আসো, তুমি এটা এত সিকিউর মানতে চাইলে তোমার এটাকে আমি এভাবে দিব না, কারণ আমার ডেডিকেটেড একটা টিম দিবে। প্রাইভেট ক্লাউড কি? আমি কিন্তু প্রাইভেট ক্লাউড বলতে আমার নিজের, মনে করো আমি একটা ব্যাংক, আমার নিজের শুধুমাত্র নিজের একটা ক্লাউড, এটা কিন্তু কিছু না। আমি ওর কাছ থেকে একটা ক্লাউড কিনবো, কিনে আমারটাকে আমি মতো করে আমি বানাবো। ঠিক আছে, মনে করো তুমি একটা জমি কিনে ফ্ল্যাট করে মানুষজন থাকতেছে, ওটা অনেকটা পাবলিক ক্লাউডের মতো। পাবলিক ক্লাউডের মতো মানে কারণ তুমি ওই জমিটাতে চাইলেই তুমি মাঠটাতে যা খুশি তা করতে পারবে না, কারণ আরো মানুষজন আছে। কিন্তু তুমি একটা জমি কিনে তুমি নিজে একটা বাড়ি করো, বাড়িটার মধ্যে জায়গাটার মধ্যে তোমার অনেক কিছু করার ক্যাপাসিটি থাকবে। হয়তো একটাই হাউজিং এর থেকে জায়গাটা কিনেছো, ওটা সুযোগ। ঠিক তেমনি প্রাইভেট ক্লাউডে কি হয়, পাবলিক ক্লাউড থেকে কিন্তু একটা ক্লাউডের পোর্শনটাকে সেপারেট করে দেওয়া হয়, যে এটা তোমার জন্য ডেডিকেটেডলি করে দেওয়া। ঠিক আছে, তো এখন আমাকে একটু বলো তো কোনটা করবা, প্রাইভেট ক্লাউড করবা নাকি হাইব্রিড ক্লাউড করবা, নাকি আমার কাছে আরো কোনো প্রশ্ন আছে তোমাদের ডিসিশন নেওয়ার জন্য, আরো একটা প্রশ্ন করে উত্তর জানতে হবে, তারপর তুমি ডিসিশন নিবে? স্যার আমার মনে হয় হাইব্রিড ক্লাউডটাই বেটার হবে, কারণ ইউজারকে তো অ্যাক্সেস দেওয়া লাগবে না তার কতটুকু টাকা আছে কিনা না এইসব দেখার জন্য। তো ব্যাংকের তো নিজস্ব একটা সিকিউরিটি তো আছেই, এই জন্য আমার মনে হয় হাইব্রিড ক্লাউডটাই বেটার হবে। ওকে, কেউ কি ওকে ডিফেন্ড করতে চাও? যে ডিফেন্ড করতে চাও, যে কেউ যে মনে করে যে না প্রাইভেট হওয়া প্রয়োজন, সে বলতে পারো। তোমরা মনে হয় খুব একটা ডিবেট করো না, তাই না? মাঝে মাঝে কিন্তু ডিবেটে যারা করে তারা কিন্তু জানে যে তারা বিপক্ষে আছে, তারা হারবে, এটা রাইট না, কিন্তু তারপর তারা যুক্তি দেখানোর চেষ্টা করে, এবং মাঝে মাঝে দেখা যায় তারা যুক্তি দিয়ে তারা জিতে গেছে। স্যার তোমাদের সিরিজটা দিয়ে কুল এরকম পাই না স্যার, ডিবেট কখন করবো স্যার? ক্লাসের মধ্যে এগুলো নিয়ে ডিবেট করবা, নিজেরা ফ্রেন্ডরা মিলে ডিবেট করবা ক্লাসের, কেন তুই এটা বললি, কেন এটা করবো না, হোক সেটা কারেক্ট, কেন এটা হবে, কেন এটা হবে না। স্যার হাইব্রিড তো স্যার বেটার, কারণ হচ্ছে এক ভাইয়া যে বললো স্যার, কারণ ক্লায়েন্টদের তো স্যার অ্যাক্সেস দিতে হবে, আর ব্যাংকে দেখা গেলে তাদের প্রাইভেট ক্লাউডের জন্য, ডাটা স্টোরেজের জন্য আলাদা মেশিনই আচ্ছা, থাকে ব্যাংকে। তোমাকে আমি এখন তুমি যে কথা বললে আমি তোমাকে কন্ট্রোল করি। ক্লায়েন্টকে অ্যাক্সেস বলতে কাকে বোঝাচ্ছ? যে তোমার অ্যাকাউন্ট হোল্ডার, তুমি কি সারা পৃথিবীর মানুষকে অ্যাক্সেস দিবে? জি না। তাহলে কেন তুমি হাইব্রিড যেতে চাচ্ছ? তোমার একটা ওয়েব পোর্টাল থাকবে, ওয়েব পোর্টালে গিয়ে সাধারণ মানুষজন বিভিন্ন রকম তথ্য পাবে, কিন্তু যে তোমার অ্যাকাউন্ট হোল্ডার, সে একটা লগ ইন পাসওয়ার্ড করে একটা ইউজার অ্যাক্সেস করে সে যাবে তোমার একটা হাইলি সিকিউর একটা এনভায়রনমেন্টে। তাকে হয়তো তুমি 2 ওয়ে অথেন্টিকেটেড করে তাকে তুমি এন্ট্রি করাবা, 2 ওয়ে হোক 3 ওয়ে হোক, যেভাবে হোক যতভাবে হোক করাবা, তুমি ক্যাপচা দিয়ে করাবা, নানা কিছু দিয়ে করাবা তুমি। হ্যাঁ, সো হতে পারে। আমি কিন্তু ফ্র্যাঙ্কলি বলি, তোমরা বেশিরভাগ মানুষ হাইব্রিডে ছিল বলে আমি প্রাইভেটের পক্ষে গেলাম, নাহলে আমি প্রাইভেট পক্ষে যেতাম না। তোমরা যদি প্রাইভেটে যেতাম, আমি হাইব্রিডে যেতাম তোমাদের সাথে তর্ক করার জন্য। আচ্ছা। ঠিক আছে, হুম। আচ্ছা, দুইটাই কারেক্ট, মানে তুমি প্রাইভেটে যেতে পারো, হাইব্রিডে যেতে পারো। তুমি যেহেতু হাইব্রিড বলছো, আমি যুক্তি দিলাম আমি কেন প্রাইভেটে যাব। ঠিক আছে, সো এই ধরনের ডিবেট তোমাদের থাকবে, তোমরা যখন অফিসে বিভিন্ন ধরনের কাজ করবে, নিজেরা যখন কাজ করবে, এই ধরনের ডিবেট থাকবে। তো তোমাকে ম্যারিট ডিমেরিটটাকে বুঝতে হবে, এই ম্যারিট ডিমেরিটটাকে বুঝে তোমাকে একটা ডিসিশন নিতে হবে, এই ডিসিশনটা তোমাকে মেক করতে হবে। ক্লিয়ার?
তো তখন তোমাকে একটু ভালো মতো জানতে হবে যে হাইব্রিডে আমি কোন জায়গাটা আটকে যেতে পারি, কোন জায়গাটা আমার জন্য একটু ফ্লেক্সিবল বেশি হয়ে যেতে পারে, কোন জায়গাটা আমার জন্য বেশি রিজিড হতে পারে, কোন জায়গাটা আমার জন্য বেশি ফ্লেক্সিবল হতে পারে, ক্লাউডে কোন জায়গাটা আমি আটকে যাবো, প্রাইভেটে আমি কোন জায়গাটা আটকে যাবো। তো সেই জায়গাগুলো বুঝে নিয়ে তারপর তোমাকে করতে হবে, ঠিক আছে? তো কোনো ফিক্স উত্তর নেই। ওই যে লোকটা যেমন তারা মাথা চুলকাচ্ছে যে কোন দিকে যাবে, মাথা চুলকানোর মতো কাজটা করতে হবে, তারপর ভালো মতো বুঝে নিতে হবে কোনটা কি লাগবে। হ্যাঁ, প্রাইভেটে খরচ। হ্যাঁ বলো। আমরা যেটা আলোচনা করলাম এগুলো কিন্তু পাবলিক ক্লাউড দিয়েও করা সম্ভব। কারণ পাবলিক ক্লাউড বলতে যে মানে রিসোর্স গুলো যে কেউ অ্যাক্সেস করতে পারে এটাও কিন্তু সম্পূর্ণ সঠিক কথা না। মানে আর হচ্ছে অ্যামাজন আর মাইক্রোসফট এরা হচ্ছে মানে অনেক ভালো সিকিউর সার্ভার প্রোভাইড করে, যেটাতে মানে সহজে রিসোর্স চুরি হওয়ার কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি, তুমি কারেক্ট, তোমার সেন্সের থেকে কারেক্ট আছো। তুমি যখন অ্যামাজন মাইক্রোসফট এগুলোর কথা বলতেছো তারা কিন্তু পাবলিক ক্লাউড, তারা সিকিউর মেনটেন করতেছে, তারা তাদের মতো করে প্রাইভেটলি করতেছে। তুমি তোমার প্রতিষ্ঠানে যখন করবা, তুমি পাবলিকে করবা, তুমি কিন্তু তোমার কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক করার কোনো সুযোগ নেই। তুমি আইদার হাইব্রিড করবা অথবা প্রাইভেট করবা। বাংলাদেশে পাবলিক ক্লাউড কেউ নাই, ঠিক আছে? আইদার প্রাইভেট অথবা হাইব্রিড। মাইক্রোসফট হচ্ছে পাবলিক ক্লাউড, অ্যামাজন হচ্ছে পাবলিক ক্লাউড, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, আমি তোমাদের সাথে একটু ডিবেট করার জন্য একটু তর্ক করলাম, একটু আলোচনা করলাম। একটু মাঝে মাঝে নিজের আলোচনা করবে, একটু তর্ক করবে, এতে হয় কি ইনস এন্ড আউটস গুলো একটু ভালো মতো বোঝা যায়। তো একটা জিনিস খেয়াল, প্রাইভেট ক্লাউডের একটা লিমিটেশন, মানে অনেকগুলো বেনিফিট তো অবশ্যই, একটা প্রাইভেট, নিজস্ব একটা প্রাইভেট। আর ভাই আমি একটা জায়গায় আছি পুরো আমার নিজস্ব প্রাইভেসি, আমার একটা হাই কস্ট তো দিতেই হবে, সেই হাই কস্টটা থাকবে, বাট নিজের একটা কন্ট্রোল থাকবে। হাইব্রিডও নিজের কন্ট্রোলটা কিন্তু একটা কম্প্রোমাইজ করতে হয়। কম্প্রোমাইজটা কোথায় করতে হয় বলতো? স্যার কস্ট এন্ড স্পেসিং। হ্যাঁ, একটু নমনীয় থাকতে হয় আর কি। একটু নমনীয় মানে অনেক কিছু চাইলে আমি রিজিট করতে পারবো না। প্রাইভেট আমি বলতে পারবো আমার এই অথেন্টিকেশন এই 3 ভাবে হবে, এই 3 ভাবে হইতে হবে, দ্যাট ইজ মাই রিকোয়ারমেন্ট। বাট হাইব্রিডে তুমি ওই 3 ভাবে, কারণ ওর পাবলিক ক্লাউডের যে লিমিটেশন গুলো আছে বা ফাংশন গুলো আমি একটু পর দেখবো আমরা, ফাংশন এজ এ সার্ভিস হিসাবে, তো ওগুলো তো আমাদেরকে বুঝতে হবে, মাথায় নিয়ে কাজ করতে হবে। তো হাইব্রিডে যাওয়ার আগে হাইব্রিডের টার্মস এন্ড কন্ডিশন গুলোকে তোমাকে অবশ্যই খুব ভালো করে বুঝে নিতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু একটা গ্যাপে পড়ে যাবা, বা একটা কোনো একটা সময় গিয়ে একটা সিরিয়াস পড়ে গেছো। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার সে সার্ভিসের জায়গা থেকে তোমরা এগুলো জানো অ্যাকচুয়ালি, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস, জানো না এগুলো? জি স্যার জানি। আচ্ছা, এটা আমি যে উদাহরণগুলো দিচ্ছি বা যেসব কথাগুলো এই জায়গা থেকে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস হিসাবে কোনটা ভালো হতে পারতো, একটু আমাকে উদাহরণ দিতে পারবে? ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে হার্ডওয়্যার আর কি, মূলত হার্ডওয়্যারের জায়গাটা যে দেখাচ্ছে এখানে, যে ইকুইপমেন্ট গুলো আমি নিজে কিনবো না, ওদের কাছ থেকে নিবো। ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার, ডাটা সেন্টার যেরকম থাকে এসি টেসি থেকে শুরু করে সবকিছু, আগুন নির্বাপন থেকে শুরু করে সার্ভার টার্ভারে যা আছে সবকিছু ওদের থাকবে, ভার্চুয়ালাইজেশন থাকবে। আমি যখন বলবো সিস্টেম ইঞ্জিনিয়ার থাকবে যারা এই হার্ডওয়্যার সমস্ত জিনিসগুলোকে সাপোর্ট দিবে। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আমি যখন বলতেছি কোনো কোম্পানি থেকে আমি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস হিসাবে আমি হায়ার করতে চাচ্ছি, তখন আমি এই জিনিসগুলোকে মিন করতেছি। তো আমার একটা ক্ষেত্রে বলতো, আমি তোমাদেরকে যে উদাহরণ দিছি, যে উদাহরণগুলোর মধ্যে থেকে কোন সময়টাতে আমি এটা করলে আমাদের এটার জন্য সবচেয়ে ভালো রেজাল্ট একটা পেতে পারি? কেউ বলতে পারছো না নাকি মনে করতে পারছো না? এক্সাক্ট কোশ্চেনটা বুঝতেছি না। আবারও বলি যে আমি যে উদাহরণগুলো দিয়েছি, আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে প্ল্যানিং কমিশনের একটা উদাহরণ দিয়েছি, একটা উদাহরণ দিয়েছি আমি তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটা উদাহরণ দিয়েছি, তাই না? জি আচ্ছা, এনআইডি আর একটা উদাহরণ, এনআইডিটা তো তোমরা বুঝছো তাই না? এই 3টা উদাহরণ আছে। জি আরেকটা উদাহরণ মনে করো, আরেকটা কার্ড দিব, ব্যাংকের। রেজাল্টের একটা দিয়েছেন। রেজাল্টের কাকে? জি এসএসসি এইচএসসি রেজাল্টের একটা উদাহরণ দিয়েছেন। ওইটা শিক্ষা বোর্ডের, ওইটা যেটা বললাম ওইটা শিক্ষা বোর্ডের আর কি। আরেকটা মনে করো ব্যাংক। এই ব্যাংকে 4টা প্রতিষ্ঠান আছে, 4টা প্রতিষ্ঠান কাজ করে, তাদের ক্লাউডে যাবে। কার বলতো এই সার্ভিসটা বেশি প্রয়োজন?
ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস? ব্যাংকের ব্যাংকের কেন বলো তো? ব্যাংকের ওই যে প্রাইভেট এটা দরকার, মানে টোটাল এই জিনিসগুলো সে কিনে নেবে এবং সে নিজে এটাকে ব্যবহার করবে। এই আমি জন্য। বলি ওকে, স্যার, তার মানে সপ্তাহে তার বড় অংশ সময় লাগবে এগুলো, এই সার্ভিস গুলো সে হায়ার করবে, তাই তো? জি জি তো এখন ও বলতেছে যে এগুলো যদি তুমি হায়ার করো 5 বছরে এটা তোমার খরচ হবে কত? 5 বছরে 3 বছরে তোমার খরচ হবে 10 কোটি টাকা। ওকে 10 কোটি টাকা পে করতে হবে, কারণ তোমার তো প্রতিদিন একই কাজ। তুমি শনিবার দিন যে রোববার দিন যে কাজ করো ব্যাংকে, মঙ্গলবার দিন তো সেম কাজই করো নাকি, হ্যাঁ তাই না? তো জি এখন তোমার মোটামুটি অল্প সেম কাজই তোমার চলে, তাহলে তুমি যেই রিসোর্সটা নিবা 3 বছর তোমাকে 10 কোটি টাকা দিতে হবে। আর তুমি নিজে যদি একটা ডাটা সেন্টার বসায় দাও তোমার লাগবে 10 কোটি টাকা। এখন হয়তো ডাটা সেন্টার বসালে এখন বসাতে হচ্ছে তোমাকে এট এ টাইম 10 কোটি টাকা দিতে হচ্ছে, আর এটা হচ্ছে 3 বছরে তোমার 10 কোটি টাকা দিতে হচ্ছে, আর 5 বছরে দিতে হবে 15 কোটি টাকা। হুম তাহলে তুমি কোনটা করবা? নিজেই ডাটা সেন্টার বানিয়ে নিতে নাকি? তাহলে তোমার ব্যাংকের জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস খুব ভালো অপশন মনে হচ্ছে না, তাই না? জি জি মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে ব্যাংক বাদ দিলাম, ব্যাংক গেল। এখন হচ্ছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডে কি হয় বলো তো? শিক্ষা বোর্ডে মানে ডাটা স্টোর করা হয় এবং বিশেষ একটা সময় এটার মানে ইউজার বেড়ে যায় এ আচ্ছা, ধরনের তার মানে একটা- রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেই দিনই রেজাল্ট পাবলিক বেড়ে যায়, হ্যাঁ ওই দিন তাই না? user- হ্যাঁ ওই যে বেড়ে যায়। অন্য দিন আমার লাগে না, আমার বছরে তো 5 দিন লাগে, 365 দিনের মধ্যে 5 দিন লাগে, বাকি দিনগুলো আমার নর্মাল ইউজার, খুবই হ্যাঁ রেয়ার ইউজার। এই ক্ষেত্রে এটা পারফেক্ট। তাই কি সবাই কি এটা মনে করো? তাই সবাই একটু চিন্তা করো তো। আমি কিন্তু তোমাদের সাথে একটু অন্যভাবে আলাপ করতেছি, তাই না? তোমাদেরকে একটু চিন্তার জায়গা দিচ্ছি, হ্যাঁ না আমি শুধু পড়াই যাচ্ছি না বা বলতেছি না। তোমাদের কাছে কি মনে হয়? তুমি কি নাম বললো তোমার? আমি তো সরি অন্য স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না তোমাকে। আমি শেখ আল নাহিয়ান। নাহিয়ানি শুধু কথা বলছে নাকি আর কেউ কি কথা বলছে না? ক্লাসে কি নাহিয়ান একাই উপস্থিত নাকি? স্যার এখানে স্যার একটা বিষয় হচ্ছে স্যার ইকুইপমেন্ট এন্ড হচ্ছে স্যার ডাটা মানে ক্যাপাসিটিটা ভলিউমটা। এবং স্যার আমার স্যার যে ব্যাংকের ক্ষেত্রে আমার স্যার হচ্ছে ইকুইপমেন্টটা এন্ড হচ্ছে ডাটা ক্যাপাসিটিটা স্যার একটা স্যার হিউজ অ্যামাউন্টে লাগতেছে, বাট হচ্ছে আমার সে প্ল্যানিং মানে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমার এত পরিমাণ স্যার ডাটা ভলিউমটা লাগতেছে না, ইকুইপমেন্ট এত লাগতেছে না, কারণ আমার বছরে 1 থেকে 2 বার আমার এই সার্ভারের উপর চাপটা বেশি পড়বে, ট্রাফিকটা বেশি পড়বে। সেক্ষেত্রে তো স্যার আমার স্যার ব্যাংকের হিসাব যেটা 3 বছরে আমার যে 5 কোটি টাকা লাগে, সেক্ষেত্রে সেখানে আমার হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে হাই, যে হচ্ছে আমার এখানে 29/6 মানে হচ্ছে 296 করে প্রসেসর, হিউজ অ্যামাউন্টের র্যাম, তারপর হচ্ছে হার্ড ডিস্ক লাগবে এরকম। বাট আমার পরিকল্পনা মন্ত্রণালয়ে এত পরিমাণ লাগতেছে না, সেক্ষেত্রে তো অ্যামাউন্ট অনেক কমে আসবে নাকি স্যার? অ্যামাউন্টও সমান থাকবে? পরিকল্পনা মন্ত্রণালয় তো তার নিজের অনুযায়ী নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী করবে, সে তো ব্যাংকের সাথে হিসাব করে মিলাবে না। না ব্যাংকের ব্যাংকের মধ্যে হিসাব করবে, পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে মিলতে করবে। আচ্ছা, নাহিয়ান যে উদাহরণ দিচ্ছে, আমি নাহিয়ানের সাথে যাচ্ছি, আমি এটার জন্য যাচ্ছি এই কারণে কথা বলো। আমি ইনফ্রাস্ট্রাকচার কি হচ্ছে আজকে আমার র্যাম, আমার একটা ডাটা সেন্টার আছে, সেই ডাটা সেন্টার ক্যাপাসিটি তোমাদের বোঝার জন্য বলতেছি 256 র্যাম, ঠিক আছে? কিন্তু জি স্যার। আমার ওই যে রেজাল্ট দেয় সেদিন আমার র্যাম লাগবে 1 জিবি করে, সেদিন আমার প্রসেসর লাগবে এখনকার প্রসেসর চাইতে আরো 10 গুণ প্রসেসর লাগবে, আরো 10-20টা প্রসেসর অ্যাড করতে হবে। এখন হয়তো আমার i7 আছে, তোমাদের বোঝার জন্য বলছি, i7 আছে, i7 হয়তো 3টা আছে, তখন আমার লাগবে 300টা ওই 3 দিনের জন্য। তখন আমার র্যাম লাগবে 3 গুণ বা 3 গুণ তো 300 গুণ। তাহলে আমি কি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস হিসাবে দিব ক্লাউড থেকে নাকি নিব না? আমার বাকি 350-360 দিন কিন্তু দরকার নাই, মাত্র 5 দিন দরকার। জি বুঝা যাচ্ছে? হ্যাঁ তো বলো। আমি যেহেতু ব্যাংকের ক্ষেত্রে আবার কি করতে হবে, তোমাকে কস্ট ইনভেস্ট করার জন্য তোমাকে কি করতে হবে, তোমার স্টোরেজ তোমাকে কন্ট্রোল করতে হবে। কিরকম কন্ট্রোল? যেটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা করে বা নেটওয়ার্ক অ্যাডমিনরা করে। কি করে তারা? ব্যাংকের তো মনে করো রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকল ব্রাঞ্চে একই সিস্টেমে অ্যাক্সেস করতেছে, একসাথে মনে করো একটা ব্যাংকের মনে করো 20,000 স্টাফ অ্যাক্সেস করতেছে, তার অ্যাকাউন্ট হোল্ডার অ্যাক্সেস করতেছে, ওকে ফাইন। কিন্তু শুক্রবার শনিবার কি ওই 20,000 স্টাফ অ্যাক্সেস করতেছে সিস্টেমে? না স্যার। না বললে খুব অল্প একটা সংখ্যক করতেছে, খুব অল্প।
কেউ হয়তো বাসা থেকে অ্যাক্সেস করে করতেছে, সেটা খুব অল্প সংখ্যক, তাই না? হ্যাঁ আর হ্যাঁ কিছু ইউজার করতেছে যারা অ্যাকাউন্ট হোল্ডার করতেছে। তাহলে আমার রোববার দিন যে পরিমাণ হার্ডওয়্যার রিসোর্স প্রয়োজন, আমার কি শুক্রবার দিন সেই পরিমাণ হার্ডওয়্যার রিসোর্স প্রয়োজন আছে? না না স্যার, শনিবার দিন প্রয়োজন আছে, না না স্যার, কিন্তু রবিবার, সোমবার আর রবিবার আর মঙ্গলবার কি একই রকম রিসোর্স দরকার আছে না? হ্যাঁ 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 তার মানে আমার রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একই রিসোর্স আমি রাখবো, শুক্রবার শনিবার আমি রিসোর্স কমাই ফেলবো। হ্যাঁ হ্যাঁ আমি কেন ভাড়া দিতে যাব? এটা তো ডেইলি ওয়াইজ ইউজের উপর ভাড়া দিতে হয়, তাই না? জি আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, নাহিয়ান একটা শুধু কথা বললে হবে না, বাকিরা? জি স্যার, জি জি স্যার। ইয়েস স্যার। জি বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার, বুঝতে জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস গেল। এরপর আসছি আমি, জানা কেন, আচ্ছা sorry। আচ্ছা, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, পাস। এটা বুঝো তোমরা, আমাকে বলো, তোমরা কম্পিউটার সায়েন্সে পড়তেছো, এটা তোমরা বুঝবা তো? প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস বলো। প্ল্যাটফর্ম বলে বলো আমার প্ল্যাটফর্ম রেডি আছে। প্ল্যাটফর্ম বলতে তোমরা কি বুঝাও? তার অ্যাপ্লিকেশন বা এরকম কিছু ওকে, গুড। ইন্টারফেস, অ্যাপ্লিকেশন কি কি থাকে? যার মাধ্যমে স্যার আমি ক্লাউডটাকে বা হচ্ছে আমাদের সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, অ্যাপ্লিকেশন থাকবে আমার ব্যাক এন্ড, আমার ফ্রন্ট এন্ড, আমার ডেটাবেস, এগুলো সব থাকবে না? জি স্যার। ওকে ফাইন। সো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আমি প্ল্যাটফর্মটা সার্ভিস হিসেবে নিচ্ছি। যেমন আমি গুগল জিমেল নিচ্ছি, জিমেল কিন্তু তুমি যেমন পাবলিকলি ব্যবহার করো, অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু জিমেল এজ এ প্ল্যাটফর্ম হিসেবে তারা ভাড়া নিচ্ছে তাদের অফিসের ইমেল করার জন্য। ওইটা কিন্তু ভিন্ন, আলাদা করে নিয়ে আসা, ঠিক আছে? তো এরকম অনেক সার্ভিস আছে। মনে করো আমি ইউটিউব, আমি একটা ট্রেনিং সেন্টার চালাই, যে ট্রেনিং সেন্টার প্রচুর ভিডিও ম্যাটেরিয়াল আমাকে রাখতে হয়, এবং এটা আমার শুধুমাত্র আমার নিজের ইউজাররা অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না অথেন্টিকেশন ছাড়া, ঠিক আছে? তো ওইটাও কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম হিসাবে আমি আনতে পারি, যেখানে আমি আমার ভিডিওগুলো রাখবো, আমার লেকচার গুলোকে রাখবো, এবং ওখান থেকে আমার ইউটিউবের প্ল্যাটফর্মটাকে নিবো। আমার নিজের প্ল্যাটফর্ম বানাতে চাচ্ছি না, আমার কোনো সফটওয়্যার বানাতে হচ্ছে না, আমার কোনো ডেটাবেস নিতে হচ্ছে না, আমার হোস্টিং করতে হচ্ছে না, আমার সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমার অপারেটিং সিস্টেম নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বুঝতে পেরেছো? জি স্যার। ওর প্ল্যাটফর্মটা আছে, ওর প্ল্যাটফর্মটাকে আমি হায়ার করবো, যে তোমার এটার মতো আমাকে একটা প্ল্যাটফর্ম দাও যেটা আমার সিকিউর, আমি নিজে শুধু ব্যবহার করবো, অন্য কেউ ব্যবহার করবে না। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হিসাবে আমি নিতে পারি। ইমেল সার্ভিসের সবচেয়ে বেশি বড় উদাহরণ হচ্ছে জিমেল। তোমরা কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা জিমেলের এই ওয়েব সার্ভিসটাকে ব্যবহার করে, একদম ইন্টারফেস সেম। আমরা লিখি কি, মনে করো লিখতেছি আমারটা যেমন wahidnewton@gmail.com, তো তখন লিখবে wahidnewton@madhumutibank.com, মানে ডোমেইনটা ভিন্ন। বুঝতে পারছো জি না? স্যার, যেমন আমাদের ভার্সিটি মেল, স্যার এরকম ব্যবহার করে ভার্সিটির মেইল গুলা স্যার ভার্সিটি মেলটা স্যার @ মানে আমার একদম ভার্সিটির সেম, নাম এটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, এটা প্ল্যাটফর্মটাকে তারা নিছে, হয় তারা একই রকম বানাই নিছে, মানে ডুপ্লিকেট মতো বানাই নিছে, আর নয়তো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হিসেবে ব্যবহার করতেছে। তবে এখন বাংলাদেশে প্রাইভেট প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হিসেবে নেয়, কারণ এটাকে দ্রুত, ওই যে মানে করো এখন তোমাদের স্টুডেন্ট সংখ্যা, তোমাদের স্টুডেন্টদের যদি অ্যাক্সেস থাকে, ভালো স্টুডেন্টদের অ্যাক্সেস আছে ওইটাতে, মানে তো তোমাদের একটা ইমেল অ্যাকাউন্ট দেওয়া হয়। জি স্যার। জি স্যার, ইয়েস স্যার, ইমেল তাহলে ওই অ্যাকাউন্ট যে দেওয়া হয়। জি স্যার এই স্টুডেন্ট স্যার, বাড়লে দেওয়া কমলে হয়। অটোমেটিকলি এটা কন্ট্রোল করা যায় আর কি, ঠিক আছে? সো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস বুঝেছো। এরপর সফটওয়্যার এজ এ সার্ভিস, আমরা ওই যে যখন গুগল ডকে কাজ করি, গুগল ডক, এই ডকটা এলো কোথা থেকে? ডক সার্ভিস এলে আমরা কি মাইক্রোসফট অফিস আমার ডেস্কটপে দিয়ে কাজ করতেছি, নাকি ওই ইয়েতে ওয়ান ড্রাইভে ঢুকে বা গুগল ডকে ঢুকে আমি ওয়ার্ড ফাইল ওপেন করতেছি? গুগল ডকে ঢুকে ওয়ার্ড ফাইল ওপেন করি। গুগল ডকের ফাইল, তাই না? মাইক্রোসফট অফিস 365 এর। তো ওখানে বিভিন্ন রকম সফটওয়্যার পাওয়া যায়, সফটওয়্যার গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি, বা এইগুলোকে আমরা এজ এ সার্ভিস হিসেবে নিতে পারি। ওর সফটওয়্যারটা রেডি আছে, আমাকে ওই সফটওয়্যারটা দিয়ে দিবে, নিয়ে নিবো, আমি ওইটা হিসাবে ইউজ করবো। তো আমার কোড লেখার প্রয়োজন নাই, আমার ডেটাবেস নিয়ে চিন্তা নাই, আমার অ্যাপস নিয়ে চিন্তা নাই। এখন মনে করো আমি এই যদিও উবার ভিন্ন আলোচনা, উবার তো একদম প্রাইভেট একটা, এটা তো উবার না, বাট উবারের মতো যদি একটা সার্ভিস, যেমন কি আছে গুগলের দুইটা সার্ভিস বলতো যেগুলো, এগুলোর মধ্যে আমরা আলোচনা করে নিই। এছাড়া গুগলের কি পাওয়া যায়? জিমেল, মানে ইমেল সার্ভিস, ম্যাপস, ম্যাপ, এই তো গুড ম্যাপ, অ্যানালাইটিক্স। অ্যানালিটিক্স আছে। ম্যাপটা উদাহরণ দিই, এই ম্যাপটা যখন নিচ্ছে, মনে করো যে পাঠাও,
পাঠাও যখন তার সিস্টেম ইন্টিগ্রেট করছে ম্যাপটা তারা পেলো কই থেকে, তার সফটওয়্যারটা আনছে কই থেকে, আনছে গিয়ে গুগল থেকে। গুগলের সফটওয়্যারটাকে অ্যাজ এ সার্ভিস, সো গুগল যখন আপডেট করতেছে ওদের এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে। তো তুমি যখন একটা মার্ক করতেছো একটা বাড়ি দিয়ে গুগলের ম্যাপসে গিয়ে যে এইটা হচ্ছে ওই রেস্টুরেন্টের নাম, সাথে সাথে কিন্তু পাঠাওতে গিয়েও তুমি ওই নাম দেখতে পাচ্ছ। তো পাঠাওতে আপডেট হলো কই থেকে? গুগল থেকেই। কারণ সে ওই সফটওয়্যারটাকে এখানে ব্যবহার করতেছে। ঠিক আছে, বুঝেছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আর দুইটা আছে, দুইটা তোমরা খুব সহজে বুঝো। স্টোরেজ এজ এ সার্ভিস, এটা তো তোমরা জানোই। স্টোরেজ বিভিন্ন কোম্পানি অফিস, আমরা যেমন জিমেইলে 15 জিবি পাই, ঠিক তেমনি তোমাদের স্কুলে, তোমরা ইউনিভার্সিটিতে তোমরা যখন করো তোমাদের জন্য একটা স্টোরেজ দেওয়া আছে। বা আমরা যদি গুগল ড্রাইভ বলি, ওয়ান ড্রাইভ বলি, এগুলো যতগুলো আছে সব স্টোরেজ হিসেবে আমরা পাচ্ছি, অন ডিমান্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে। আর ফাংশন এজ এ সার্ভিস, এটা আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই। মনে করো আমাদের সব যে কোনো কাজে গেলে, সরকারি যে কোনো কাজে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় এনআইডি ভেরিফিকেশন করে। ভেরিফিকেশন জন্য তোমরা করো না, অনেক ক্ষেত্রে করো না, মানে কোনো একটা ভেরিফিকেশন করা লাগলে তোমরা এপিআই দিয়ে ওই ডাটাবেস থেকে ডাটা এনে তারপর করো, তাই না? অ্যাকাউন্ট খোলার মতো একদম অনেকটা এটা হলো ফাংশন এজ এ সার্ভিস। আমি কি করতেছি, এই এনআইডি ভেরিফিকেশনের জন্য আমি আরেকটা জায়গা থেকে সার্ভিসটা নিচ্ছি, আরেকটা ক্লাউডের আরেকটা সার্ভিস নিচ্ছি ওর থেকে। সো এটাও আমাদের ওই উদাহরণটা দেওয়ার জন্য, তোমাদের সহজভাবে বলার জন্য। সো এজ এ সার্ভিস মোট কয়টা আছে বলো তো? 4টা। কয়টা? 4টি। কি? প্ল্যাটফর্ম, PaaS, SaaS, PaaS and SPS, SDOS। কে কারেক্ট? আপু কারেক্ট না তুমি কারেক্ট? কয়টা পেলে? 5টা। 5টি। আবার বলছি, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস, দেন স্টোরেজ এজ এ সার্ভিস, ফাংশন এজ এ সার্ভিস। ঠিক আছে? আর ক্লাউড কম্পিউটিং নিরাপত্তাটা নিয়ে একটু আগে তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। এগুলো নিয়ে নিরাপত্তা নিয়ে নিঃসন্দেহে একটা টেনশন তো থাকবেই, তারপর অনেক নিরাপত্তা যেটা হয়, ডেটা সিকিউরিটি নিশ্চিত থাকে মোটামুটি যতটুকু সম্ভব। যত ধরনের মানে যেটা বলা যাচ্ছে, যত ধরনের লেটেস্ট টেকনোলজি গুলো আছে সব এখানে মানে অ্যাড্রেস করার সুযোগ থাকে। তুমি ইন্ডিভিজুয়ালি হয়তো করলে তোমার পক্ষে হয়তো অত ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকে না, কিন্তু তুমি যখন একটা বড় প্ল্যাটফর্মের মধ্যে থাকো তখন তোমার অনেক কিছু করার সুযোগ থাকে। ওরা করলে সেটা তোমার পেতে পারো। অ্যাক্সেস কন্ট্রোল, নেটওয়ার্ক সিকিউরিটি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, সেটা ন্যাশনাল কমপ্লায়েন্স হোক বা ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স হোক, সেগুলো স্ট্যান্ডার্ড গুলো মেনে কাজ করার সুযোগ থাকে। ডেটা ব্যাকআপ এবং রিকভারির সুযোগগুলো থাকবে। ফিজিক্যাল সিকিউরিটি তো অবশ্যই থাকছে। আমি ডাটা সেন্টার বসাইছি, ডাটা সেন্টার ফিজিক্যাল সিকিউরিটি দিতে হয়, কেউ এসে ভাঙচুর না করে, আগুন লেগে না যায়, এসি যেন ব্লাস্ট না করে, এটা ওইটা না করে, এগুলো নিয়ে কোনো টেনশন করার সুযোগ থাকে না। ওখানে সবকিছু থাকে। আমার ডাটা সেন্টার না থেকে যদি আমি ক্লাউডে যাই, তো ক্লাউডে এগুলো করে থ্রেট মনিটরিং এর সুযোগ থাকে। সো যে কোনো ধরনের ইনস্টিটিউশন ডিটেকশনের সুযোগ আছে, আর শেয়ারিং এর তো থাকছে, তাই না? তো এগুলো নতুন কিছু না, এগুলো তোমরা সবাই মোটামুটি কম বেশি বুঝো। দেন যদি আমি দেখি কমন ক্লাউড প্ল্যাটফর্ম, এগুলো তোমরা সবাই এগুলো নাম জানো, যেগুলো আমাদের 5টা কমন ক্লাউড দেওয়া হয়েছে। অ্যামাজন একটা আছে, মাইক্রোসফট, গুগল, আইবিএম এবং ওরাকল। তো তোমাদের ক্ষেত্রে AWS, জিসিপি, এগুলো নামগুলো কিন্তু তোমাদেরকে বলবে। জিসিপিটা কি এটা যেন তোমরা বলতে পারো, বুঝতে পারো। AWS টা কি এটা যেন বলতে পারো। অ্যাজুরটা কি এটা যেন তোমরা যে বলতে, অ্যাজুর আবার কোন জিনিসে আসলো ভাই, নাম তো আগে জীবনে শুনি নাই। এটা যেন মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড যেটা আছে সেটাকে অ্যাজুর ক্লাউড বলা হয়। তো এগুলোর জন্য আমরা নিশ্চিত থাকি। ঠিক আছে? এগুলো কি তোমরা জানো? জি, আমরা জানি। গুড। ওকে, এখন সুবিধা অসুবিধাগুলো কি আছে এগুলো তো মোটামুটি সারাক্ষণ আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন সুবিধাগুলো কস্ট ইফেক্টিভ ডেফিনেটলি, বাট লং রানের জন্য না, এটা মনে রাখবে। এটা আবার ওই যে বলা আছে এখানে নিচে লং টার্ম কস্ট আছে এটাতে। তুমি শর্ট টাইম কস্টের চাইতে লং টাইম কস্টটা বেশি আর কি। লং টাইম জন্য হলে স্কেলেবিলিটি আর ফ্লেক্সিবিলিটি থাকছে, অ্যাক্সেসিবিলিটি আর রিমোট ওয়ার্ক, এগুলো সবই তোমরা বুঝো। কোনটা আছে যেটা বুঝতেছো না আমাকে বলা প্রয়োজন? পড়ছো তোমরা? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার কোলাবোরেশন সুবিধাটা একটু বুঝিয়ে ভালো হবে। হ্যাঁ, কোলাবোরেশনের সুবিধাটা, মনে করো ওয়ার্ড ডকুমেন্ট তুমি কাজ করছো, যখন মাইক্রোসফট গুগল ডকে যখন কাজ করতেছো, তুমি তো একসাথে দুজনে একসাথে কাজ করতে পারছো না?
তো এটা একটা কোলাবোরেশন দেখতে পাচ্ছ। জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই পর্যন্ত সেশনটা। সো তোমাদের সাথে আমি প্রেজেন্টেশন অফ করছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদিও সময় প্রায় শেষের দিকে চলে আসছে, কিন্তু তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নগুলো শুনবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। জি স্যার, আমি একটা প্রশ্ন করবো। একটু হ্যান্ড রেজ করো তোমরা, যার যার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করো, আমরা একটা একটা করে শুনি, তারপর উত্তর দেই। আব্দুল্লাহ আবিদ। আচ্ছা, মক টেস্টের ব্যাপারটা আমি ফার্স্ট মক টেস্টে আসলে দিতে পারিনি, তো ওইটা আসলে দেখতেছি যে মানে ওটা কতক্ষণ সময় ধরে থাকে। আচ্ছা, ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে আগে সেটা করি, তারপর তোমাকে আমি সিস্টেম রিলেটেড গুলো উত্তর দিব না। জি স্যার, আমি একটা প্রশ্ন। হ্যাঁ বলো। ইমরান উদ্দিন। জি, এই যে আপনি বললেন পাঠাও কিংবা অন্যান্য যে ইয়েগুলা ফুড ফান্ডা আছে, এই অ্যাপস গুলা যখন গুগল ম্যাপের তথ্য অ্যাক্সেস নেয়, তখন কি সরাসরি অ্যাপস ব্যবহার করে নাকি এপিআই মাধ্যমে তথ্য নেয়? এটা জানতে চাচ্ছি। তোমার কাছে কি মনে হয়? তুমি তো কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট, কে উত্তর দিতে পারবে? ওর উত্তরটা কে দিতে পারবে? স্যার এপিআই এর মাধ্যমে করে। আর কারো কোনো উত্তর আছে? স্যার প্লাগইন। স্যার কোনো সফটওয়্যারের সাথে যদি গুগল ম্যাপ বা কোনো কিছু আমরা ইউজ করতে যাই, তাহলে তাদের সার্ভিসটা আমাদের পেমেন্ট দিয়ে নিতে হবে ইন্টিগ্রেট করার জন্য। কারণ আমরা যদি আমাদের সার্ভিসের জন্য আলাদাভাবে গুগল ম্যাপ বা ওইরকম কিছু অ্যাড করতে যাই, তাহলে আমাদের আলাদাভাবে ম্যাপ তৈরি করে নিতে হবে, যা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। এই জন্য আমরা গুগলকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করে দিলে তাদের সার্ভিসটা তারা আমাদের যে অ্যাপ বা যে সার্ভিস করবো ওটার সাথে ইন্টিগ্রেটেড করা যায়। ওকে, ফাইন, গুড। আর কেউ কিছু বলবে? ওকে, শিহাব বোধহয় সম্ভবত প্লাগইনের কথাটা বলছিল। শিহাব, তুমি কি প্লাগইন বলছিলা? জি স্যার। ওকে, গুড। ইনফ্যাক্ট ডিপেন্ড করতেছে কোন ধরনের জিনিসগুলো নিবা। প্লাগইনও লাগবে, এপিআইও লাগবে, ঠিক আছে? সো আমি যখন প্লাগইনটা দিয়ে ওর টুলসটাকে আমি আমার সাথে কানেক্ট করতেছি, মানে প্লাগইন মানে কি, একটা জিনিস এক জায়গা থেকে আমারটার সাথে কানেক্ট করে দিলাম, এটা পার্ট করে দিলাম, এটা ফিজিক্যালি এটা একটা পার্ট করে দিলাম। এখন এটার যদি রেগুলার আপডেট করার লাগে, এটা যদি রেগুলার এটাকে ডেটা সিঙ্ক করার বিষয় থাকে, সেম রিসিভের ইস্যুস থাকে, হ্যাঁ, পোস্ট গেটের ইস্যুস থাকে, তাহলে অবশ্যই এটার মধ্যে এপিআই, রেস্ট এপিআই অ্যাক্সেস থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। সো বহুতই লাগবে, আবার কোনো ক্ষেত্রে শুধু একটাও লাগবে। কিন্তু ম্যাপটার ক্ষেত্রে আমাদের নর্মালি এখন ম্যাপটার ক্ষেত্রে দুইটাই লাগে, প্লাগইন অ্যাড করতে হয়, তারপর এপিআই দিয়ে যেটা যদি আমি চাই যে ওই যে আপডেটটা লাগবে, আজকে ওখানে ওই হোটেলটাকে মার্ক করে দিছে একজন কেউ যে এটাকে, এটার নাম এই হোটেল, এটা যদি আমি আমার ম্যাপেও দেখাতে চাই, তাহলে আমাকে অবশ্যই এপিআই দিয়ে কানেক্ট করতে হবে, যেটা জন্য আমাকে পে করতে হবে। ওকে জি স্যার। ওকে, ইমরান আপনি বুঝতে পেরেছেন? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে এখন যে প্রশ্নটা একটা আপু করেছিলেন যে মক টেস্টের ব্যাপারে, কেউ একজন উত্তর দাও তো, তোমরা কি মক টেস্টের ব্যাপারে তোমরা কি বুঝেছো ওরিয়েন্টেশন ক্লাসে? আবিদ কি কিছু বলতে চাচ্ছো? আব্দুল আবিদ? না, আগে হ্যান্ড রেজ করে দিতেন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওখান থেকে আগে হ্যান্ড রেজ করা ছিল। আচ্ছা, মক টেস্টের ব্যাপারে কি বলো তো, তোমরা কে কি বুঝেছো একটু উত্তর দিবে কেউ? মক টেস্ট হচ্ছে প্র্যাকটিস এক্সাম। আমরা এক্সাম যে দিব তার আগে হচ্ছে কিভাবে দিব ওটার প্র্যাকটিস এক্সাম হচ্ছে মক টেস্ট। গুড। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছি এটা প্র্যাকটিসের জন্য, এটা এমন না যে তোমাকে মানে একটা মিস করে ফেলেছো ওরকম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তুমি একটা কোর্স কমপ্লিট করবে, যেমন তুমি এখন আজকে তোমাদের আজকে আমরা ক্লাউড কম্পিউটিং কমপ্লিট করলাম, তোমাদের রোবোটিক্স কমপ্লিট হয়েছে। আমরা আগামী কিছুদিনের মধ্যে 3-4 দিনের মধ্যে তোমাদেরকে রোবোটিক্স এবং ক্লাউড কম্পিউটিং এ যাতে তোমাদের পড়াটা পড়ে তোমরা যেন ঝালাই করতে পারো তোমাদের পড়াটাকে, সেজন্য আমরা তোমাদেরকে কিছু মক টেস্ট দেওয়ার সুযোগ করে দিব। তোমরা তখন ওইগুলো মক টেস্ট দিবে, ঠিক আছে? মক টেস্ট হচ্ছে তোমার জন্য ওপেন, তুমি ইচ্ছা করলে দিবে, ইচ্ছা করলে দিবে না, এটা তুমি যে মনে করো তোমার প্রিপারেশনের জন্য ভালোভাবে দেওয়ার জন্য দিবা,
যদি মনে করো যে না আমার প্রয়োজন নাই, আমি দিব না, ঠিক আছে? হ্যাঁ আমি মানে বুঝেছি যে এটা একটা প্র্যাকটিস টেস্ট, কিন্তু মানে এটা আমি দিতে গিয়েছি আর তখন দেখলাম যে লিঙ্কটা অফ হয়ে গেছে। এটা আবার আচ্ছা, লিঙ্ক চালু হবে অন্য কোনো সময় হ্যাঁ হয়তো ওইটা লিঙ্কটা দিতে আমরা পারে। অফ করে দিয়েছি, ওটা আমরা লিঙ্কটা অফ করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, করে দিয়েছি, কারণ ওইটা এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। হ্যাঁ, ওগুলো তো কোর্স গুলো কমপ্লিট হবে, তারপরে তুমি মক টেস্ট দিবে, তাই না? ওকে, মেহরাব মুস্তাকিম কি কিছু বলতে চাচ্ছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা স্যার এমন ছিল যে ক্লাউড প্রযুক্তির যে ভবিষ্যৎ, এখানে একটা টপিক ছিল যে সার্ভারলেস কম্পিউটিং, এটা একটু ধারণা দিলে ভালো হয়। আচ্ছা, ওটা আমরা একটু সরিয়ে দিয়েছি, আর সার্ভারলেস যদিও তোমাদের কম্পিউটিং। জন্য ওটা এখন আমরা কন্টেন্টে রাখিনি। হ্যাঁ, সার্ভারলেস কম্পিউটিং মানে হচ্ছে তোমার এর পরবর্তীতে তোমার একটা এই যে মোবাইল, তুমি মোবাইল থেকে কিন্তু অ্যাক্সেস করে গুগলে ঢুকতে পারছো না, জিমেল ঢুকতে পারছো, জি তুমি ইউটিউবে ঢুকতে পারছো। জি আচ্ছা, তাহলে তুমি তো মোবাইল থেকে সবকিছু অ্যাক্সেস, তোমার অফিসে দেখবা, তুমি একটা অফিস সেটআপে যদি যাও, অনেক কিছু ফিজিক্যালি ওখানে আছে, অনেক সার্ভার আছে, অনেক পিসি আছে, তাই না? হাই কনফিগারেশন পিসি জি আছে। তো ওগুলোকে প্রয়োজন পড়বে সামনে, তুমি যদি ক্লাউডে চলে যাও, তোমার সবকিছু যদি ক্লাউডে থাকে। না, তখন তো আর প্রয়োজন পড়বে না। ওইটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি। ইনফ্যাক্ট আগামীতে ওইটাই হবে। এখন তো বড় বড় প্রতিষ্ঠানগুলো এগুলো কমিয়ে ফেলেছে, আস্তে আস্তে মাঝারি প্রতিষ্ঠানগুলো এগুলো কমিয়ে ফেলবে। তাদের আর এগুলো রাখবে না, একটা একটা টার্মিনালের মতো থাকবে, একটা ডিভাইস থাকবে, যে ডিভাইস দিয়ে তুমি সার্ভারে সরাসরি মানে ক্লাউডে সরাসরি কানেক্ট করে সার্ভার ক্লাউড থেকে সবকিছু নিবে। তো তোমার ইন্টারনাল কোনো সার্ভার, ইন্টারনাল কোনো বড় বড় সেটআপ ওগুলো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না। ওকে, থ্যাংক ইউ। তাহলে অনেক রাত্র হলো, গুড নাইট সবাইকে। তোমাদের আবার পরশুদিন ক্লাস আছে, তাই না? পরশুদিন সম্ভবত তোমাদের টেক ফ্রিল্যান্সিং এর ক্লাস, ওইটার জন্য প্রিপারেশন নিয়ে রাখবে, ঠিক আছে? ওকে, 3 তারিখ। ওকে স্যার ওকে, থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি। শুভরাত্রি। রিয়েল স্যার আছো? আমাদেরকে এই স্লাইড গুলা কি প্রোভাইড করা হবে কোনোভাবে? আচ্ছা, স্লাইড গুলো তোমরা পরবর্তীতে পাবে, একটু অন্যভাবে আমরা তোমাদেরকে প্রোভাইড করবো, ওটা পাবে তোমরা পরে। হ্যাঁ, জি। আর স্যার ফার্স্টের 2টা ক্লাস অ্যাবসেন্ট হয়েছিল স্যার, ওটা কি কোনো ইস্যু হবে? না ওটা কোনো ইস্যু না। রিয়েল আছো? জি ভাইয়া। আচ্ছা।